আসসালামু আলাইকুম। আমরা যারা জাতীয় দলের বিশ্বাসী, যারা দলকে ভালোবাসি, সবসময় রাজপথে ত্যাগ স্বীকার করে আসছি। সেই সূত্রে এইবারও আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। শুধু আমাকে নয়, বাংলাদেশের অসংখ্য হাজার নেতা কর্মীকে গ্রেফতার করা হয় ভুয়া মামলায়। আমি মূলত 11 নম্বর ওয়ার্ড সাধারণ সিটির প্রতিটা প্রোগ্রামে অংশগ্রহণ করছি। এর আগে অনেক চেষ্টা করছে মোবাইল ট্যাগিং পারে নাই। আমাদের কর্মসূচি আমার সামনে থেকে অনেকে ধরে নিয়ে গেছে। যখন কোর্ট থেকে ফিরছিলাম, আমার যে বাইক ছিল এখানে আছে, বাইকের নাম্বার ওরা ট্যাগিং করে, মোবাইল পারে নাই। আমাদের 5টা বাইক ওরা ফলো করে কন্টিনিউ মহানগরের নেতৃত্বে সিনিয়র নেতৃত্বের সাথে ছিলাম এবং মিরপুর থানায় প্রোগ্রাম ছিলাম। এই ধরার চেষ্টা করে সর্বশেষ আমাকে ধরতে সফল হয়। যখন তারা আমাকে ধরতে পারে তখন প্রথমে নিয়ে যায় ডিবিতে নিয়ে প্রচন্ড মারধর করে এবং পা দেখেন আমি দেখাইতে পারি যে আমার পা এখনো খোলা আছে, এখনো প্রচন্ড অ্যারেস্ট করে 0 পয়েন্ট থেকে আমাকে গ্রেফতার করা হয়। আপনি যখন পুলিশ হেফাজতে ছিলেন তখন তাদের যে আচরণ বিধিগুলো ছিল এগুলা চরম ভাবে অবমাননাভাবে কথাবার্তা বলে, খুবই বাজে কথা, নোংরা কথা বলে, অকথ্য গালাগালি করে এবং অনেকে আমার সাথে অনেক সহযোগিতা ছিল, হাত ভেঙে ফেলাইছে, পা ভেঙে ফেলাইছে, আমাদেরকে ঝুলাই পিড়েছিল, হাত দাগ হয়েছিল। যারা আমরা কারাগারে ছিলাম সবাই দেখছে যে আমি হাঁটতে বন্ধ পারিনি এবং কারাগারে আপনার টোটালি কোনো চিকিৎসা আমাদেরকে দেওয়া হয়নি। আপনারা যে ব্যবহৃত যে মোবাইলগুলো ছিল এই মোবাইলগুলো কি পুলিশ হেফাজতে ছিল নাকি আপনাদের পার্সোনাল লোকের? আমার যে মোবাইল ছিল, মোবাইলটা আমাকে দেওয়া হয় নাই। আমি বাইকটা নিয়ে আসছি, বাইক আনার জন্য 10,000 টাকা দিয়ে দিচ্ছি। পরবর্তী আপনার কারামুক্ত হওয়ার পরে কোটা পাইছেন না মোবাইলটা? না, মোবাইলটা পাই নাই, কিন্তু গুন্ডাটা নিয়ে আসতে পারছি এবং এই জন্য 10,000 টাকা দিয়ে দিচ্ছি। আপনি কি বুঝতে পারছেন যে আপনার যে সংগঠনের যে কার্যক্রম এগুলো ছিল এগুলো পাইরেসি হয়েছে, এই জাতীয় কোনো কি আপনি পাচ্ছেন, হিংস পাচ্ছেন যে প্রশাসনিক জায়গা থেকে এই ধরনের আপনার যে মোবাইলের ডকুমেন্ট ছিল বা এভরিথিং যে দলীয় কার্যক্রম ছিল এগুলো পাইরেসি হয়েছে এরকম কোনো? এখন পর্যন্ত আমি পাইনি, কারণ আমার সিমটা এখন উঠানো হয় নাই। উঠানোর পরে আমি জানতে পারবো। আর তারা যেটা করে, প্রথম ঝুলে আমাদেরকে পিটানোর পরে অনেক অকথ্য গালাগালি করে এবং টাকা ডিমান্ড করে। কারো কাছে 2 লাখ, কারো কাছে 1 লাখ, আমি 70,000 টাকা দিচ্ছি। তারপরেও চর্চা থামে না কোনোভাবে। পরবর্তী যখন পরের দিন আমাকে আমার রিমান্ডে দেওয়ার চেষ্টা করা হয়, তখন জ্বর চলে আসে, আমি আর উঠতে পারিনি। তখন দুইজন কাঁধে করে নিয়ে যায় ওসি রুমের কাছে। পরবর্তী ওসি বলে ঠিক আছে করে চালান করবে। প্রথমে আমাকে পল্টন থানায় দেওয়া হয়, পল্টন থানায় পুলিশ পাঠায় যে মামলাটা দেওয়া হবে সেটা বলা হয়। পরবর্তীতে যে কোনো একজনের মাধ্যমে আমাকে ট্রান্সফার করা হয় কোতোয়ালি থানায় একদিন রাখার পরে আমাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে নেওয়ার পরে আমাদেরকে লক আপ করে দেওয়া হয় এবং বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। একটা ছোট রুম, সেখানে প্রায় 200 লোক ছিল, একটা মাত্র ওয়াশরুম, একটা ওয়াশরুম, বের হওয়ার কোনো সুযোগ নাই। পরবর্তীতে এর পরের দিন আমাদেরকে পাঠানো হয় কাশিমপুর 1-এ। কাশিমপুর 1-এ যখন পাঠানো হয় তখন ছিল আমাদের রুমে 72 জনকে রাখা হয়। ঠিক সেম অবস্থা, একটা মাত্র ওয়াশরুম। 5 দিন আমাদেরকে বন্ধ, শুধুমাত্র অপরাধ কি আমরা বিএনপি। আমাদের ওই যে মামলাগুলো দেওয়া হয় সমস্ত মিথ্যা মামলা, বানোয়াট মামলা। পরবর্তীতে যখন আমাদেরকে থেকে আমদানি থেকে রুমে পাঠানো হয়, ওইটার জন্য আলাদা টাকা নেওয়া হয়। যখন 7 তারিখ নির্বাচনে নির্বাচন করা হয়, বলা হয় আমরা সবসময় করছি, আমরা জেল খাটতেছি, লাগলে আর 6 মাস থাকবো। কারাবন্দী অবস্থা কি কোনো খাবার সংকটের মধ্যে পড়ছে? কারাবন্দী অবস্থায় আমাদের যে পোশাক আছে দিয়ে আসা হয়েছে, আমাদের যারা বন্ধু বান্ধব দেখতে গেছে তাদেরকে অনেকে গ্রেপ্তার করছে, অনেকে আছে গ্রেপ্তার হয়েছে এবং আমরা যা আমাদেরকে দিয়ে আসা আমরা ঠিক মতো পাই নাই। জেলগেট থেকে অনেকে অ্যারেস্ট হয়েছে, খাবার ঠিক মতো পাইনি। পিসি যে টাকা দেওয়া হয় সেই টাকাটাও তারা কেটে নিচ্ছে। দেশে তারেক রহমান আমাদের কাশিমপুর 1-এ যারা আমরা ছিলাম সবাই জন্য ফান্ড পাঠিয়েছিলেন। এর মধ্যে 36 জন ফান্ড পাইছে 1000 করে। পাওয়ার পরে 3 দিন পর ওই ফান্ডের টাকা যারা খরচ করছে তাদের কাছে কেটে নেওয়া হয়েছে। দেখি কোনো নির্দিষ্ট ছিল যে এত ফান্ড পার ম্যান প্রতি এত? না, ম্যান প্রতি ছিল না, ভালো টাকা দেওয়া হয়েছে, প্রত্যেকে 1000 করে দেওয়া হয়েছে। আরো কি করা হয়েছে আপনার, ওই টাকাটা পরবর্তী তারা কেটে নিচ্ছে। আর যারা পায় নাই যারা কারাগারে যাচ্ছিল কেটে নিচ্ছে। তার চেয়ে বড় সমস্যা হচ্ছে যখন 7 তারিখে নির্বাচন হচ্ছে, আমাদের ওখানে টোটালি খাবার দাবার টোটাল বন্ধ। যারা আমরা বিএনপি করে বাছাই করে নিয়ে একটা রুমের মধ্যে রাখছে 7 দিন, কোনো ওয়াশরুম নেই। আচ্ছা, ওকে, আপনাকে ধন্যবাদ।
আমি একটু বলি। হ্যাঁ বলেন ওই জায়গায় 7 তারিখে যখন এই ভুয়া নির্বাচন হচ্ছে, যখন বলতেছে মাত্র 5% 10% ভোট করছে, তখন জেলে আমরা যারা ছিলাম, আমরা কিন্তু পিসি বর্জন করি। খাওয়া দাওয়া তো আমরা খেতে পারি না। পিসি থেকে যে খাবারটা আমরা কিনে খাই সেটা আমরা বর্জন করি। যে আমরা একটা সবাই পিসি বর্জন করলাম। পরবর্তীতে তারা সিসি ক্যামেরা আমাদেরকে বের করে 7 দিন পর্যন্ত বেরি দিয়ে রাখছে। পায়ে বেরি, হাতে বেরি, এবং যে রুমে রাখছে কোনো ওয়াশরুম নাই। যে আমরা ঘুমাইতে পারি না। এক একটা রুমে 68 জন 70 জন করে, কোনো সরকারি কোনো ব্যবস্থা নেই, না মেডিসিন, না কম্বল, না লেপ, কোনো কিছু না। বাইরে থেকে কোনো কম্বল, লেপ, চাদর, বালিশ কিছু দিচ্ছে দেন। কারাবন্দি অবস্থায় কেউ অসুস্থ হয়েছিল বা কারাবন্দি অবস্থা অনেকে অসুস্থ হয়ে পড়ছে। আমি নিজে অসুস্থ ছিলাম, কিন্তু কোনো চিকিৎসা পাই নাই। এর মধ্যে কিছু লোক মানে আমাদের পরে না অনেকে মারা গেছে, যেটা ওরা আলাদা করে ফেলছে। 28 তারিখের পরে 7 জন মারা গেছে। আমাদের যে কাশিমপুরে আগে ছিলেন, এক সপ্তাহের মধ্যে টোটাল মারা গেছে 18 জন। কিন্তু তারা এমন ভাবে জিনিসটা উপস্থাপন করে যে তারা হাসপাতাল নিয়ে গেছে, অন্য কোনো সমস্যা দেখা তাদেরকে ছেড়ে দিল। মানুষ যে মারা যায় সেটাও কোনো খবর পাই। এই কি এমন দেশে আমরা বসবাস করি। তারপর আমি বলি যে আমরা রাজপথে ছিলাম, প্রয়োজনে আরো নির্যাতন শিকার হব, আরো জুলুমের শিকার হব, কিন্তু এই সরকার, ফ্যাসিবাদী সরকারকে আমরা পতন ঘটিয়ে অবশ্যই বাড়ি ফিরব ইনশাল্লাহ। আগামী দিন রাষ্ট্র দেখা হবে। দেশকে তারেক রহমান জিন্দাবাদ, বাংলা জাতীয় জিন্দাবাদ, দেশকে তারেক রহমান বীরের আদিবাসী বাংলাদেশে, এই বলে বক্তব্য শেষ করছি।